একদিকে প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে দুই শক্তিধর দেশ ভারত ও চীন। এই তিন দেশের চাপে এখন বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই চুক্তি করে দেশকে বিক্রি করে বসে রয়েছেন মোহাম্মদ ইউনূস। দেশের একাধিক সংকটের অবস্থায় ইউনূস সরকার বাংলাদেশের জেল থেকে মুক্তি দিয়েছিল একাধিক জঙ্গিকে। এই সন্ত্রাসবাদীরাই এখন বিএনপি সরকারের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। সন্ত্রাসবাদীদের আতঙ্কে বাংলাদেশের সরকারি ভবনগুলিতে চরম সতর্কতা জারি করা হয়েছিল। ট্রাম্প সরকারের দাদাগিরি তো আছেই, তার উপর বাংলাদেশ সরকার নতুন করে বন্ধুত্ব পাতাতে চাইছে চীনের সঙ্গে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বেজিং সফরে গিয়েছেন খলিলুর রহমান। ভারতের সঙ্গে তিস্তা জল চুক্তি নিয়ে তিনি কি বরফ গলাবেন তা নিয়ে নজর রয়েছে বিশ্বের। মমতা সরকারের সময় তিস্তা জল চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে কিছুটা মনোমালিন্য হয়েছিল। মুখ্যমন্ত্রী থাকাকালীন তিস্তার জল বাংলাদেশকে দিতে খুব একটা রাজি হননি মমতা। কিন্তু এবার সেই চুক্তি নিয়ে বিজেপি সরকার কি পদক্ষেপ করে সেটাই দেখার। এই নিয়ে সম্প্রতি বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি এম এ আজিজ মতামত দিয়েছেন এক অনলাইন প্ল্যাটফর্মে। তিনি বলেন, বাংলাদেশ সব দিক থেকেই ফেঁসে গিয়েছে। আমেরিকা থেকে বোয়িং বিমান কেনা প্রসঙ্গও তুলেছেন তিনি। তার কথায় প্রথমে ফ্রান্সের থেকে এই বোয়িং বিমান কেনার কথা ছিল, কিন্তু এখন চাপে পড়ে আমেরিকার কাছ থেকে বোয়িং বিমান কিনতে হচ্ছে সরকারকে। এছাড়াও ওষুধ, কৃষিতে বাংলাদেশের ওপর একের পর এক চাপ পড়ছে, যার ফলে ধাক্কা খাচ্ছে সে দেশের অর্থনীতি। কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের শিকলে বাংলাদেশ বাধা পড়েছে বলে তিনি জানান। যে কোনো পণ্য থেকে রপ্তানিযোগ্য জিনিস সবেতেই বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। তাদের আদেশ ছাড়া আগামী দিনে কিছু করা যাবে না, এমন পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরে আমদানি করছেন আমেরিকা। চীন থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কেনা যাবে না, এমন ফতোয়া জারি করেছেন ট্রাম্প। ফলে চড়া শুল্ক দিয়ে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে হবে বিএনপি সরকারকে। এটাও বাংলাদেশ সরকারের কাছে একটি অন্যতম প্রতিবন্ধকতা। কথায় কথায় উঠে এসেছে পুশিনের প্রসঙ্গ। এম এ আজিজের কথায় প্রায় 70 লক্ষ বাসিন্দার নাম বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক বাসিন্দাকে কি বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? এই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বাংলার এই রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের পক্ষে একেবারেই ভালো নয়। এই পরিবর্তনের জেরে বাংলাদেশ সরকার যে বিপদে পড়বে তা মানছেন ওই বিশিষ্ট ব্যক্তি। কথায় কথায় উঠে এসেছে মমতার পদত্যাগ না নেওয়ার প্রসঙ্গ। তিস্তা চুক্তি নিয়ে আজিজ জানিয়েছেন, বাংলাদেশ কতখানি উপকৃত হবে সেটাও ভেবে দেখা দরকার। তিস্তার বুকে সিকিমের একাধিক জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে, যার ফলে তিস্তার জলের একটা বড় অংশই খরচা হয়ে যায়। ফলে তিস্তা চুক্তি যদি আগামী দিনও হয় তবে কতখানি সুবিধা হবে বাংলাদেশের, উদ্বেগ প্রকাশ করেছেন এম এ আজিজ। সব মিলিয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা ধরা পড়ছে তার গলায়। বাংলাদেশ এই মুহূর্তে সংকটে রয়েছে বলে সাফ জানিয়েছেন তিনি। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলা এবার রাজত্ব শুরু করলো বিজেপি সরকার, আর এতেই বোধহয় হাঁটু কাঁপা শুরু হয়ে গেল বাংলাদেশের। নয়তো সে দেশের বিদেশ মন্ত্রীর গলায় এমন সুর কেন? অঙ্গ কলিঙ্গের পর বিজেপির মুঠোয় এখন বঙ্গ। মহা সমারোহে রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেডে শপথ নিয়েছেন বিজেপি সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। সেই সঙ্গে শপথ নিলেন এক ঝাঁক মন্ত্রীরা। বাংলায় এবার বিজেপি শাসন করবে, অর্থাৎ বাংলার সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে শান্তি শৃঙ্খলা কড়া হাতে নিয়ন্ত্রণ করবে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বলেছিলেন যে রাজ্যের যে সব জায়গায় কাঁটাতার নেই, অর্থাৎ যেসব জায়গায় অরক্ষিত সেখানে এবার কাঁটাতার বসানো হবে। বঙ্গে পদ্মের সরকার পুশব্যাক ইস্যু জোর দিয়ে দেখবে মনে করছেন রাজনীতির কারবারিরা। তার মানে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ঘাড় ধরে বাংলাদেশে পাঠাবে বিজেপি সরকার। আর এখানেই ভয় পাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান বলেন, সীমান্তে পুশিনের বিষয়টি দিয়ে দেখছে বাংলাদেশ সরকার। ভারতের কাছে যা পুশব্যাক, তাই বাংলাদেশের কাছে পুশিন। অর্থাৎ বাংলাদেশ চাইছে ভারত যদি অনুপ্রবেশকারীদের জোর করে বাংলাদেশে পাঠায় তাহলে তারাও পদক্ষেপ করবে। কিন্তু ভারতের একার উদ্যোগে পুশব্যাক বা পুশিনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি হবে না, এটা বলাই বাহুল্য। এক্ষেত্রে ভারত বাংলাদেশের সহযোগিতা চায়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমনটাই জানিয়েছিলেন বলে কয়েকদিন আগে বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে বলা হয়। বাংলায় বিজেপির জয় যে পদ্মাপাড়ের রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কথা নিঃসন্দেহে। দীর্ঘদিন ধরে বাংলা সহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাকার অভিযোগ তুলেছিল বিজেপি। এই বিপুল অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে এবং ভোটার তালিকা সংশোধন করতে চালু করা হয়েছিল এসআইআর। ভোটার তালিকায় এই বিশেষ সংশোধনের ফলে এবার বাংলায় বহু ভুতুরে ভোটারের নামে কাচি চলেছে বলেও জানা গিয়েছে।
স্বভাবতই বিজেপি এবার চাইছে যে এইসব অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠাতে। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠালে ওপারের সরকারেও নাগরিকত্ব প্রমাণ করতে হবে। বাংলাদেশের ডামাডোলের বাজারে এই কাজ অত্যন্ত সময় সাপেক্ষ, তা বলাই যায়। এমনিতেই একাধিক অভ্যন্তরীণ ইস্যু নিয়ে যথেষ্ট চাপে রয়েছে বাংলাদেশ। বিজেপি সরকার আওয়ামী লীগ নিয়েও ইতিবাচক পদক্ষেপ করতে পারে সূত্রের খবর। শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রীর নাম হিসেবে ঘোষণা হতেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। তার কিছুদিন আগেই শুভেন্দু হাসিনাকে নিয়ে মন্তব্য করেন, হাসিনাকে ফের সম্মান দিয়ে বাংলাদেশে প্রত্যাপন্ন করা হবে। অর্থাৎ শেখ হাসিনা আওয়ামী লীগের পাশে যে বিজেপি রয়েছে সেটা বেশ স্পষ্ট। আর এই সমর্থনকে কি ভয় পাচ্ছে বিএনপি, জামাত ও এনসিপি? বাংলাদেশের শাসকের চেয়ারে এখন বিএনপি, দেশে এখনো রয়েছে সেনারা। আওয়ামী লীগকে ভয় পাচ্ছে বলেই কি দেশ থেকে সেনাদের সরাতে ভয় পাচ্ছেন তারেক রহমান? মুখে কিছু না বললেও কেন এখনো দেশে সেনারা রয়েছেন তা নিয়ে কিছু বলেননি তিনি। ভারত যদি ইসলামপন্থী জামাতের উপর ক্ষুব্ধ হয় তবে কিভাবে পরিস্থিতি সামাল দেবে জামাত? বাংলার একদিকে জামাতের অবস্থান, উল্টো দিকে রয়েছে বিজেপি। দুই যুযুধানের মধ্যে বিরোধ বাধা অস্বাভাবিক নয়, এমনটাই বলছে রাজনীতিবিদদের একাংশ। গঙ্গার এপারে পদ্ম ঝড়, সেই ঝড়ে উড়ে গিয়েছে ঘাসফুল। ওদিকেও পদ্মাপাড়ে আতঙ্ক তৈরি করছে পদ্ম ঝড়। এই কথাটা অবাক লাগলেও 100% সত্যি। এতদিন বাংলা সীমান্ত লাগোয়া অংশে অনেক দাদাগিরি করেছে জামাত ইসলাম। এবার বাংলায় বিজেপি ইন, অল আউট তৃণমূল। বরাবরই কট্টর হিন্দুত্ববাদী দল বলে পরিচিত বিজেপি কি টুটি টিপে ধরবে জামাতের? একথা খুব সহজেই বলা যায়। যেখানে শুভেন্দু, দিলীপ, শ্রমিক, সুকান্তরা বারবার প্রচারে হাতিয়ার করেছিলেন হিন্দুদের জোট বাঁধার কথা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সেখানে 26-এর ভোটের ফলে তো গোটা বাংলায় এখন বিজেপির। তাই হিন্দুত্ববাদের ফসলকে আরো উর্বর মাটিতে চাষ করা হবে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। পশ্চিমবাংলা থেকে এবার বিদায় হয়েছে মমতা সরকারের। খতম তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এতে বুক কাঁপছে জামাত আর বিএনপি। কারণ ইসলামী সংগঠন জামাত খুব ভালো করেই জানে যে বিজেপির কট্টর হিন্দুত্ববাদের কাটারিতে কচু কাটা হতে পারে তাদের নীতি। বরাবরই বাংলার সংখ্যালঘুদের মাথায় করে রেখেছিলেন মমতা। তার জামানায় ইমামদের ভাতা বেড়েছে দিন দিন, কিন্তু সেই সব তো এখন অতীত। বাংলা থেকে এবার অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে ওপারে পাঠাতে পারে বিজেপি। তার তোড়জোড় এবার পুরো দমে শুরু করবে পদ্ম শিবির। একদিকে জামাত ও বিএনপি যখন তাদের জমি হারাচ্ছে, তখন আওয়ামী লীগের পায়ের জমি কি ক্রমশ শক্ত হচ্ছে? হিসেব বলছে তো তেমনটাই। বাংলার শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হতেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। তার আগে হাসিনার প্রশংসা করে শুভেন্দু বলেছিলেন হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী। অর্থাৎ বিজেপির যে আওয়ামী লীগের প্রতি কোথাও একটা সমর্থন রয়েছে সেটা স্পষ্ট। আর পাল্টা সৌজন্য দেখিয়ে শুভেন্দু তথা পরোক্ষে বিজেপিকে বার্তা দিলেন হাসিনা। তিনি বলতে চাইলেন, আমার দুঃসময় বিজেপি আমাকে ভারতে আশ্রয় দিয়েছে, সে ঋণ আমি ভুলিনি। সময় এলে ভারতের পাশে আমিও দাঁড়াবো। এই বার্তা আরো একটি জিনিস স্পষ্ট যে শেখ হাসিনা কিন্তু রাজনীতি থেকে হারিয়ে যাননি, বরং সাম্প্রতিক রাজনীতির ওপর তিনি কড়া নজর রাখছেন। শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা তার বড় প্রমাণ। আগামী দিনে হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফেরাতে বিজেপি হয়ে উঠতেই পারে বড় ফ্যাক্টর। উত্তর 24 পরগনা লাগোয়া বাংলাদেশের সাতক্ষীরা, ঝিনাইদহের মতো এলাকা অনেক বছর ধরেই জামাতের শক্তপোক্ত ঘাঁটি। বাংলাদেশ ভোটের ফলে ওইসব অঞ্চলে জামাতের প্রভাব বেড়েছে। বাংলার সীমান্ত বরাবর বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আসনগুলির সিংহভাগই জয়ী হয়েছে জামাতের জোট। 70-এর বেশি আসন পেয়েছে তারা। বাংলাদেশে জামাত সহ মৌলবাদী শক্তিগুলোকে বিজেপি হিন্দুত্ববাদ কি ছেড়ে ফেলতে পারবে, নাকি এসব করতে গিয়ে দুদেশের সম্পর্কটা আরো খারাপ হয়ে যাবে? অতীতে ইউনূসের জামানায় যেমন ভারত ঢাকা সম্পর্ক তলানিতে ঠেকেছিল, অবশ্য বিএনপির সঙ্গে প্রথম থেকেই সম্পর্ক ভালো রেখেই আসছে ঢাকা। তারেকের শপথে ঢাকা যান লোকসভা স্পিকার ওম বিড়লা। মোদি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন বাংলাদেশে। মোট কথায় বিজেপি যদি কড়া মনোভাবও দেখায়, তবে তার রোশানলে পড়তে পারে বাংলাদেশের কট্টর মৌলবাদী সংগঠনগুলি, বিএনপি নয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তারেক রহমানের জমানায় নতুন বিড়ম্বনা, বিএনপি সরকারের আমলে মাথা ব্যথা বাড়াচ্ছে সোনারেস্ট। সূত্রে খবর, জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশে সহিংসতার ঘটনায় করা মামলাগুলোই ঢালাওভাবে হেফাজতে করার অভিযোগ রয়েছে। এইসব মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পরও কারামুক্তি মিলছে না অনেক আসামির। জামিনের পর কারামুক্তির আগেই দেখানো হচ্ছে অন্য কোনো মামলায় সোনারেস্ট। কাগজে কলমে জামিন মানে মুক্তি নিশ্চিত হলেও বাস্তবে কারাগারের দরজা খুলতে লাগছে 5 স্তরের অদৃশ্য পুলিশি ক্লিয়ারেন্স। অনুসন্ধানে পাওয়া গিয়েছে জামিন, কারামুক্তি এবং সোনারেস্ট ঘিরে প্রতিটি ধাপেই অনিয়ম এবং বাণিজ্যের অভিযোগ। রাজধানীর বিভিন্ন থানার 20টি মামলা বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।
আইন সংশ্লিষ্টরা বলছেন যে সিআরপিসি অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন নজির অনুযায়ী যেখানে আদালত জামিন মঞ্জুর করার পর তা কার্যকর করা প্রশাসনের দায়িত্ব। জামিন পাওয়া আসামিকে অযথা কারাগারে আটকে রাখা বা কারা মুক্তিতে বিলম্ব আইনের পরিপন্থী, যার ফলে প্রশ্ন উঠছে আদালতের আদেশ বাস্তবায়ন নিয়ে। অনুসন্ধানে দেখা যায় জামিন আদেশ জারির পর আসামিকে মুক্তি পেতে ক্লিয়ারেন্সের জন্য প্রথমে ডিসি প্রসিকিউশন বিভাগীয় পুলিশ কার্যালয়, গোয়েন্দা বিভাগ, সংশ্লিষ্ট থানা হয়ে আবার কারাগারে পাঠানো হয়। এই সুযোগে এসব অদৃশ্য ক্লিয়ারেন্স ঘিরে অভিযোগ উঠেছে ঘুষ লেনদেনের, বিশেষ করে রাজনৈতিক মামলার আসামিদের কাছ থেকে। অন্যদিকে জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত ছিলেন এমন আসামিদের অন্তর্বর্তী প্রতিবেদনের মাধ্যমে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। ঢাকা জর্জ কোর্টের আইনজীবী ফারজানা ইয়াসমিনের রাখি যুগান্তরকে বলেন, রাজনৈতিক মামলায় কাউকে আটক করার পর জামিন পেলেও সরাসরি কারামুক্তি পাওয়া খুব সহজ হয় না। থানাকে ম্যানেজ না করতে পারলে কেউ বের হতে পারেন না। যদি সেটা না করা হয় তাহলে নতুন করে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কখনো একই থানায় আবার কখনো পাশের থানায় মামলা দেওয়া হয় যাতে মুক্তি আটকে দেওয়া যায়। এবং আমি যাদের দেখেছি তারা প্রায় সবাই এভাবে ম্যানেজ করে বের হয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, পুরো প্রক্রিয়া এমনভাবে চলে যে জামিন পাওয়ার পর আসামিদের স্বজনরা কারাগারের গেটে গিয়ে জানতে পারেন আরেকটি মামলায় তার শোন অ্যারেস্ট রয়েছে। তখন আবার শুরু হয় নতুন দৌড়ঝাঁপ। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী হত্যা সহ পৃথক 5 মামলার সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে দেওয়া জামিন বহাল রয়েছে। হাইকোর্টের দেওয়াই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল এবং আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার এই আদেশ দেন। 5 মামলার মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে করা পৃথক 4 মামলায় হাইকোর্ট গত 8ই মার্চ খায়রুল হককে জামিন দেন। দুর্নীতি দমন কমিশনের করা অপর মামলায় হাইকোর্ট থেকে তিনি 11ই মার্চ জামিন পান। এরপর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক আবেদন করে। আবেদনগুলো 8ই এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। আর সেদিন আদালত আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য 26শে এপ্রিল তারিখ নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি এবং আদেশ হয়। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল জব্বার ভুঁইয়া, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। খায়রুল হকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সঙ্গে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু, আইনজীবী জাহাঙ্গীর হোসেন, আশিকুল হক প্রমুখ। পরে জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী প্রথম আলোকে বলেন যে জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল সহ আবেদনগুলো খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে পৃথক 5 মামলায় খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইল। অন্য কোনো মামলা না থাকলেই তার কারা মুক্তিতে আইনগত বাধা নেই। তবে সংশ্লিষ্ট একজন আইনজীবী তথ্য মতে এই 5 মামলার হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ি এবং আদাবর থানায় পৃথক 2টি হত্যা মামলায় গত 30শে মার্চ খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এবারে 25শে বৈশাখকে ঘিরে বেশ কয়েকটি বিতর্কিত ঘটনা ঘটল বাংলাদেশে। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল জয়ী হন, অথচ এনসিপির হান্নান মাসুদের দাবি ব্রিটিশদের তোষণ করে নাকি নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ। বাংলাদেশের একদল স্বঘোষিত বুদ্ধিজীবী প্রতি বছরের মতো এবছরও প্রশ্ন তোলেন রবীন্দ্রনাথ কিভাবে এত চর্চায় থাকেন। কেউ কেউ আবার রবীন্দ্রনাথকে নিয়ে প্রধানমন্ত্রীর করা তারেক রহমানের বক্তব্যকেও সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু রবীন্দ্রনাথকে নিয়ে বলেছেন যে রবীন্দ্র জন্মজয়ন্তীতে হবে পশ্চিমবঙ্গে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান, তাই প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি রবীন্দ্রনাথের জন্মতিথিতে বার্তা দিয়ে ভুল করেছেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে দীর্ঘদিনের আলোচনা বিতর্কের মাঝে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেছেন। বাংলাদেশের রবীন্দ্র বিদ্বেষীদের দাবি রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের মতো বড় মানের কবি ছিলেন না। অনেকে
রবীন্দ্র সমালোচনা করে বলেন যে রবীন্দ্রনাথ লালন ফকিরের গান অনুকরণ করে বড় হয়েছিলেন, অর্থাৎ বাংলাদেশের রবীন্দ্র বিরোধিতা এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে, যার একটা বড় ভোক্তা শ্রেণীও আছে। রবীন্দ্র জয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে এক শ্রেণীর মানুষ সমস্যাজনক বলেই মনে করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন 7ই মে 2026 তারিখে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তার বলা বাংলা সাহিত্যের মহত্তম কণ্ঠস্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে তার অমর অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তার বিদেহী আত্মার জন্য কামনা করি ও শান্তি। বিশ্ব শান্তি এবং মানব কল্যাণই ছিল তার অবিনাশী সৃজনশীলতার মূল অন্বেষণ। জাতীয় জীবনে বিশ্বকবির অবদান অনস্বীকার্য। তিনি আরও উল্লেখ করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষের মূঢ়তা ও স্থবিরতার চিত্র ফুটিয়ে তুলেছিলেন এবং বিশ্ব শান্তি ও মানব কল্যাণই ছিল তার সৃষ্টির মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস। শাশ্বত বাংলার মানুষের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা অর্থাৎ সব অনুভূতি উঠে এসেছে রবীন্দ্র সাহিত্যে। রবীন্দ্রনাথ এই আলো হাওয়ায় তার সাহিত্যের উপাদান খুঁজেছিলেন। তারেক রহমান বলেন, এই বাংলায় একটা নির্দিষ্ট সময় কাটিয়েছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের লেখাই হয়ে উঠেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। প্রসঙ্গত 2024-2025 সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি মহল থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি উঠলে তা নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়। তবে তারেক রহমান রবীন্দ্রনাথের গানকে জাতীয় সঙ্গীত হিসেবে পেয়ে গর্ববোধের কথা পুনর্ব্যক্ত করেছেন। গত বছরগুলোতে, বিশেষ করে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর কেউ কেউ রবীন্দ্রনাথকে অবাঙালি বা ভারতের চাপিয়ে দেওয়া সাংস্কৃতিক চিহ্ন হিসেবে উল্লেখ করে বিতর্ক তৈরির চেষ্টা করেছিল। তবে তারেক রহমান তাঁর বিবৃতিতে রবীন্দ্রনাথের সাহিত্যকর্মকে বাংলা ভাষাভাষীর মানুষ লোক নির্মাণের অপরিহার্য অংশ হিসেবেই তুলে ধরেছেন। তারেক রহমানের এই রবীন্দ্র স্মরণ কেন এত সমালোচিত হলো, এর পিছনে কি কেবল ভারত? প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামে রবীন্দ্রনাথের গান প্রেরণা জুগিয়েছে। আসলে মনে রাখতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধুমাত্র রণাঙ্গনে হয়নি, হয়েছিল সাংস্কৃতিকভাবেও। সেই যুদ্ধে রবীন্দ্রনাথের প্রভাব থরে থরে সাজানো। তাই রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতির অর্থ হলো মূলত মানসিকভাবে পরাজিতদের রাজনীতি, সত্যের বিরুদ্ধে মিথ্যে বয়ান প্রচেষ্টার রাজনীতি। রবীন্দ্রনাথকে ভারত কিভাবে দেখতে চায় তা নিয়ে কেন বাংলাদেশ নির্ধারণ করবে রবীন্দ্রনাথ বাংলাদেশের কেউ নন? একজন সমালোচক বললেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি রবীন্দ্র চর্চাকারীদের ভয়ে এমন রবীন্দ্র বক্তব্য রেখেছেন। এদের রবীন্দ্র বিদ্বেষ মূলত পরাজয়ের বিদ্বেষ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।